শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার, কুমিল্লা মডার্ন হাই স্কুল সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান। তোমরা নিশ্চয়ই ভালো আছো। সারা বিশ্বে করোনা মহামারী থেকে সবার জন্য দোয়া কামনা করি যে সবাই সুস্থ থাকো। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একান্ত প্রচেষ্টায় আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমরা ক্লাস নেব বাংলাদেশের বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর ৪র্থ অধ্যায়। বাংলাদেশের অর্থনীতি। আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কি দরকার? অর্থের দরকার। সেই অর্থটা কীভাবে আসে, কোথেকে আসে, যার জন্য আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ৪র্থ অধ্যায় তোমাদের বাংলাদেশের অর্থনীতি একটা অধ্যায় আছে, সেখানে লেখা আছে। আমরা সবাই বইটা খোলো, তোমাদের নিশ্চয়ই সবার কাছে বই আছে। বাংলাদেশের বিশ্ব পরিচয় ৪র্থ অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। আমাদের দেশটা কী দেশ? আমাদের দেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশে অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস। তবে শহরাঞ্চলে বিকাশের সাথে সাথে শিল্প বাণিজ্যের ভূমিকা আমাদের অর্থনীতিক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যারা এদেশের আমরা বর্তমানে দেশের লোকসংখ্যা কত? প্রায় ১৪ কোটির উপরে। সবাই বেশিরভাগ লোক বাস করে, গ্রামে বাস করে। গ্রামীণ অর্থনীতির মূল উৎস কৃষি। আমাদের মেন জীবিকা নির্বাহের প্রধান কৃষি। বাংলাদেশে একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস। তবে শহরাঞ্চলে বিকাশের সাথে সাথে শিল্প বাণিজ্যের ভূমিকা আমাদের অর্থনৈতিক ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি আধুনিক রাষ্ট্র কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য। এটা আধুনিক রাষ্ট্রে একটি আধুনিক রাষ্ট্র বিকাশের জন্য একটি আধুনিক রাষ্ট্রের বিকাশের জন্য কৃষি, শিল্প, বাণিজ্য উভয়ের সমান প্রসার দরকার। আমাদের দেশ যদিও কৃষিপ্রধান দেশ, একটি আধুনিক রাষ্ট্র। আধুনিক রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? দেশের শিক্ষা, শিল্প, বাণিজ্য সবের প্রসার যখন লাভ করে, তখন দেশে আধুনিক রাষ্ট্রের কৃষি, শিল্প, বাণিজ্য উভয়ের সমান প্রসারে এটা আধুনিক রাষ্ট্রের বিকাশ লাভ করতে পারবে। এখন আমরা আসি, আমরা এর মধ্যে কী সাহিত্য পাব? আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। আমরা চলে যাই পার্ট ১। পার্ট ১ কী আছে? বাংলাদেশের গ্রাম ও শহরের আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। অর্থনীতিটা মেন দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থনীতিকে সাধারণত ভাগ দুইটা, একটা হলো আনুষ্ঠানিক, একটা অনানুষ্ঠানিক। একটা হলো আনুষ্ঠানিক, আরেকটা হলো অনানুষ্ঠানিক। আমাদের যে বাংলাদেশের অর্থনীতি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আনুষ্ঠানিক, একটা হলো অনানুষ্ঠানিক। কারণ আমরা আমাদের পার্ট ১-এ আসবো। আমরা দেখো কি লেখা আছে। পার্ট ১ হলো বাংলাদেশের গ্রাম ও শহরে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক কার্যক্রম। বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যগুলি। শহরের অর্থনীতির অনানুষ্ঠানিক কার্যগুলি।
বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনীতির আনুষ্ঠানিক কার্যগুলি কী কোন কাজগুলো আনুষ্ঠানিক অর্থ যে কাজের বিনিময়ে অর্থ পাওয়া যায় সেগুলো আনুষ্ঠানিক। আনুষ্ঠানিক যে কাজের অর্থ বিনিময়ে অর্থ পাওয়া যায় না, যেমন ধরো আস্তে আস্তে আমরা পড়লে পাবো, বইটা খোলো। বাংলাদেশের অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয়। আমরা অর্থনৈতিক কার্য বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক আনুষ্ঠানিক কার্যক্রম করতে গেলে প্রথম অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে? অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে? এটা প্রশ্ন। আমরা যখন পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন দেবো তখন এই প্রশ্ন আসতে পারে, অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে। সেটা বলতে কি দেখা যাচ্ছে, অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ বা সেবাকে বিনিময়কে অর্থনৈতিক কার্য বলা হয়। তাহলে পাড়া থেকে আমরা কি বললাম? বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক আনুষ্ঠানিক কার্যবলী। এখানে একটা প্রশ্ন আসবে কি, অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে? অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ বা সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয়। আর যেই কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আনুষ্ঠানিক দুই ভাগে ভাগ আমি বলছি, সেই কাজের যেই সব কাজের জন্য পূর্ব নির্ধারিত মূল্য রয়েছে, যেই সমস্ত কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয়, করের আওতায় নয়, আনা কঠিন, এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়। সংক্ষেপে আনুষ্ঠানিক কার্যক্রম বলতে সেগুলি বোঝায়, যেমন নিজের জমি, দোকান বা ব্যবসা বাড়ানোর। তোমার মা সারাদিন বাসায় কাজ করে, বিনিময়ে তাকে কী দেওয়া হয়? কোনো অর্থ বেতন দেয় না আমরা তাকে, কী দেওয়া হয়? খাওয়া পড়া দিল অর্থনৈতিক। আমার নিজের দোকান, যারা ব্যবসা করে ইচ্ছা করে দোকান খুললাম, দোকানে গেলাম। চাকরি করলে আমাকে টাইমলি আসতে হবে, যেমন আমি একজন শিক্ষক, আমাকে স্কুলে নিয়মিত আসতে হবে সময় মতো। সরি, আর আমার সহবাই যে ব্যবসায়ী যারা, তাদের ইচ্ছা মতো দোকান খুলবে, তাকে কেউ বলার কিছু নাই। এই যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কাজের এই মেন পার্থক্য। অর্থাৎ যে কাজের জন্য পুরো মজুরি নির্ধারিত নয়, করে আওতা আনা যায় না, সংক্ষেপে আনুষ্ঠানিক কার্যক্রম বলতে সেগুলো, যেমন নিজে জমি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থলী কর্ম, হকারি, দিনমজুরি ইত্যাদি। অনুন্নত বা উন্নয়নশীল দেশ, আমরা এখানে পড়তে গেলে এখানে আমরা যখন অর্থনৈতিক কাজে পড়তে যাব, উন্নয়নশীল উন্নয়নশীল দেশ বলতে কী বোঝায় আমরা সেটা বলবো। একটা পয়েন্ট আসছে আমাদের, উন্নয়নশীল উন্নত দেশ, আর কি বলছি কি অনুন্নত উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক ক্ষেত্রে তিনটি দেশের সঙ্গে একটা হলো উন্নত দেশ, উন্নত, উন্নয়ন, উন্নয়নশীল, আর হলো অনুন্নয়ন, অনুন্নত। এই তিনটা উন্নত, এই তিনটা আমরা দেশ অর্থনৈতিক ভাষায় আমরা দেশের সংজ্ঞা পাবো। এই তিনটা হলো উন্নত, উন্নয়নশীল, অনুন্নত দেশ। অর্থাৎ উন্নয়নশীল দেশ কাকে বলে? যে দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য রপ্তানি বেশি, আমদানি কম, তাকে বলা হয় উন্নয়নশীল দেশ, উন্নত দেশ। অর্থাৎ তাদের রপ্তানি প্রচুর, আমদানি নাই বলে চলে, তাকে বলে উন্নয়নশীল দেশ। আর যাদের উন্নয়নশীল দেশ বলতে যাদের রপ্তানি আমদানির চেয়ে রপ্তানি কম, আমদানি বেশি, তাকে বলে উন্নয়নশীল দেশ। আর অন্য দেশ, যে দেশের আমদানি ছাড়া রপ্তানির পণ্য কোনো নাই, তাকে বলে অন্য দেশ। আমরা অর্থনীতি তিনটা খাত বললাম, একটা হলো উন্নত দেশ, একটা উন্নয়নশীল, একটা অন্য দেশ। যদি পরীক্ষা প্রশ্ন আসে উন্নয়নশীল দেশ বলতে কী বোঝো, উন্নয়নশীল দেশ বলতে কী বোঝো, আর অন্য দেশ বলতে কী বোঝো, অন্য দেশ বলতে কী বোঝো, আমরা বলতে পারবো ক্লিয়ার? হ্যাঁ, অর্থনীতি চালু আছে বলে অনেকেই আজকে এই অর্থনৈতিক অতীতকাল থেকে আমাদের সারা বিশ্বে অতীতকাল থেকে চালু আছে বলে এই খাতকে বলা হয় কি জানো? কি বলা হয়? প্রথাগত খাত বলা হয়। এই উন্নত খাতকে বলা হয় প্রথাগত খাত বলা হয়, প্রথাগত খাত, অর্থাৎ যুগ। এবার আমরা আসবো এই প্রথাগত খাত বলতে কী বোঝায়, কাকে বলে? প্রথা এমন জিনিস যে যুগ যুগে চলে আসছে, যার কোনো বিকল্প নাই। উন্নত উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই আনুষ্ঠানিক খাতের মাধ্যমে হয়ে থাকে, অতীতকাল থেকে চলে আসছে বলে এসব কাজকে অর্থনৈতিক প্রথাগত খাত বলা হয়। এখন আসবো আমরা গ্রাম অঞ্চলে আনুষ্ঠানিক খাতের কাজ কি কি। আমরা আমাদের অধ্যায় ছিল, নাম ছিল কি ছিল? বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক আনুষ্ঠানিক খাতের কার্যক্রম। সেখানে আমরা আসবো গ্রাম অঞ্চলে আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ কি। গ্রাম অঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত।
কোনটা কোনটা আমরা পড়ে দেখো, বই খোলো দেখো। বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতি ও আনুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা দেওয়া হয় না, কিন্তু তাদের সেই কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারে নয়, সমাজ, রাষ্ট্র তথা দেশ উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটা তাদের উৎপাদন থেকে আসে। এইসবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখছে। কামার কুমারের কাজ, গ্রামের কুটির শিল্প, দোকান, অন্যান্য ছোটোখাটো ব্যবসা আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আমাদের অর্থনীতি সচল রাখতে এসব কাজকে মূল্যবান ভূমিকা পালন করে। সাম্প্রতিককালে কৃষিসহ গ্রামীণ অর্থনীতির আধুনিক প্রযুক্তির ব্যবহার সুরক্ষা করা গেলেও পতাকাগত আনুষ্ঠানিক খাতটি এখনও প্রধান ভূমিকা রয়েছে। জাতীয় অর্থনীতির দিক থেকে বিবেচনা করলে এই খাতটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সহায়ক পালন করে। এখন দেখো আমরা যে বললাম কী বলছে, গ্রাম অঞ্চলে আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতের কাজ কী, যেমন কামার কুমার, কৃষক, জেলে যে কাজ করে আমরা সব দিক দিয়ে দৃষ্টি দেখি না, ওদের কী আবার কাজ, ওদের কি মূল্যায়ন সেভাবে করা হয় না, তাদের বিনিময় কোনো দেওয়া হয় না। গ্রামের একজন চাষি তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে। গ্রামে খেয়াল করবা, আমরা যে শহরে বিলাসবহুল জীবনযাপন করতেছি, এই জীবনযাপন পিছনে ভূমিকা হলো গ্রামের কৃষক লোকের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন চাষি তার জমিতে যে পরিশ্রম দেয়, বিনিময়ে যে শস্য উৎপন্ন হয় সেটা শহরে তার ফ্যামিলির, তার গ্রাম অঞ্চলে সব চাহিদা মিটিয়ে সে শহরে দেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়। তাহলে দেখা তো অবদান কোথায়? তা আমরা যে বইতে লিখছে, বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতি আনুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো, এবার আমরা আসবো শহর অঞ্চলে। একবার গ্রাম অঞ্চলে আমরা যে প্রশ্ন পরীক্ষা আসে আমাদের প্রতি, গ্রাম অঞ্চলে আনুষ্ঠানিক কাজগুলো কী কী? কৃষি, এটি কৃষক তার জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, দোকানদার দোকানে কাজ করে, কামার, কুটির শিল্প সবাই আরও এই আনুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত। এই জন্য নির্দিষ্ট কোনো মজুরি দেওয়া নেই, নির্দিষ্ট করা হয়তো আনা হয় না। তাহলে আমরা যে কাজগুলো, কোন কাজগুলো বললাম, যে কাজগুলোকে নির্দিষ্ট মজুরি নির্ধারিত করা হয় না, করে আওতায় আনা যায় না, সেটাগুলো আনুষ্ঠানিক কাজ। এগুলো গ্রাম অঞ্চলে যেমন মাঠে কাজ, কৃষি কাজ করে, মাঠ জমিতে কাজ করে, দোকানদার দোকানে কাজ করে, তারা উৎপাদন করে যে ফসল আমাদের জাতীয় অর্থনীতির ভূমিকা পালন করে। এবার হচ্ছে শহর অঞ্চলে আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজগুলো কী কী? গ্রাম অঞ্চলগুলো, এবার শহর অঞ্চলে আনুষ্ঠানিক কাজগুলো কী কী? কাজে আমরা আসি, গ্রামে গেলাম, শহরে আসছি। শহরে কী বলছে? বাংলাদেশের শহরগুলিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোকের বাস। বাংলাদেশের শহরগুলিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন সকল শ্রেণীর মানুষ বাস করে। বিত্তহীনদের মধ্যে অনেকে আবার বাসমান ও অস্থায়ী, অর্থাৎ যাদের নিজস্ব বা স্থায়ী বাসবাড়ি নেই, তারা বস্তি, ফুটপাত, পার্ক, রেস্টুরেন্ট, রেল স্টেশন ইত্যাদি স্থানে বসবাস করে। উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজে, যেমন সরকারি ব্যবসায়িক কাজ করে, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে নিয়োজিত। নিম্নবিত্ত বিত্তহীনরা ছোটোখাটো দোকান, ফুটপাত, হকারি, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি চালক, মুঠে মিস্ত্রি, যোগালি কিংবা বাসাবাড়ির কাজ করে জীবিকা নির্বাহ করে। এগুলিকে শহরে অঞ্চলে আনুষ্ঠানিক কাজ বলে। দেখো আমরা এবার একটু আগে গ্রামে কী করলাম, গ্রামে লোকেরা মাঠে কাজ করে, কৃষিকাজ করে, কুটির শিল্প, এগুলো আনুষ্ঠানিক। শহর হইলো, শহরে অধিকাংশ লোক, বেশিরভাগ লোকে সরকারি বেসরকারি কাজ করে। আর অনেক লোকে যাদের নিজস্ব স্থায়ী কোনো জায়গা নেই, তারা রেল স্টেশনে, রাস্তায়, ফুটপাতে ঘুমায়। তারা কী করে? দিনে হয়তো কোথাও কাজ করে, ঠেলাগাড়ি কাজ করে, গাড়ি চালায়, রাজমিস্ত্রি কাজ করে, যুগালি। এরা হলো শহরে আনুষ্ঠানিক কাজ। আমরা ক্লিয়ার বুঝতে পারলাম গ্রামে এবং শহরে যে দুই ভাগে বিভক্ত লোকগুলা, গ্রামের লোকরা কী কাজ করে আর শহরে, অর্থাৎ প্রত্যেকেরই আনুষ্ঠানিক কাজটি পদাগত বলছি। আনুষ্ঠানিক কাজটা আমাদের অর্থনৈতিক পদাগত একটা খাতের পরিধি আছে। এবং অর্থনৈতিক আনুষ্ঠানিক শহরের আনুষ্ঠানিক খাতের অবদান কী কী? অর্থনীতি আমরা তো বললাম, তো গ্রামে শহরে অর্থনৈতিক কাজ আমরা বললাম। এখন অর্থনীতি আমাদের জাতীয় অর্থনীতিতে এই আনুষ্ঠানিক খাতের অবদান বা কার্যক্রম কতটুকু আমরা সে জানব। অর্থনীতিতে আনুষ্ঠানিক খাতের অবদান, অর্থনীতিতে অবদানটা আমরা জানবো। আমরা পড়ছি কী, একটু আগে পড়ছি গ্রামে এবং শহরের আনুষ্ঠানিক কাজ। এখন অর্থনৈতিক অবদান কী বলছে?
গ্রাম প্রধান বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ নিজস্ব উদ্যোগী এবং শ্রমে ধান, পাট, রবি শস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, মাছ ধরা, গরু, ছাগল ও হাঁস মুরগি পালন, কৃষি শিল্প, হাট বাজারে পণ্য বিক্রি করার মাধ্যমে তাদের জীবিকা সংস্থান করেছে। শুধু তাই নয়, তারা দেশের অর্থনৈতিক জীবনকে সচল রাখার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করছে। একইভাবে শহরাঞ্চলে বসবাসকারী স্বল্প, মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কার্যক্রম নিজস্ব আয় নিয়োজিত রেখেছে। এভাবে প্রথম থেকেই বাংলাদেশের অর্থনীতি অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। সরকারি ও বেসরকারি পর্যায়ে অনানুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তা জোরদার হওয়ার পরেও আমাদের অর্থনীতিতে প্রথাগত ও অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি। তাহলে আমরা একটু আগে কি পড়ে আসছি, ওই যে গ্রামীণ ও শহরের অনানুষ্ঠানিক অবদান খাতে কী কাজ করতো। এখন আমরা অর্থনীতিতে, আমাদের জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতে কী অবদান রাখে সেটা আমরা ক্লিয়ার। গ্রাম প্রধান বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষ কী কাজ করে? নিজস্ব উদ্যোগে ধান, পাট, শাকসবজি ফলায়। এভাবে শহরের লোকেরাও নিজস্ব উদ্যোগে কিছু কাজ করে, অর্থাৎ সবাই এই অনানুষ্ঠানিক খাতটা আমাদের অর্থনীতি বিরাট একটা ভূমিকা রাখে। তো আমরা ক্লিয়ার, অর্থাৎ যেই খাতটাতে অর্থনৈতিকভাবে মজুরি পূর্ব নির্ধারিত নয়, করে আওতায় আনা যায় না, সেই খাতটা হলো অনানুষ্ঠানিক খাত। গ্রাম অঞ্চলে আছে, শহর অঞ্চলে আছে, ঠিক এই শহর এবং গ্রামের অনানুষ্ঠানিক খাতগুলোর অবদান জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে। ক্লিয়ার? তাহলে আমরা এখন যাব পার্ট 2-তে। আমরা এখন আসবো পার্ট 2-তে, বাংলাদেশের শিল্প। আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান দেশ হলো আমরা শিল্প নির্ভরশীল। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলো ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কারখানা গড়ে উঠতে থাকে। তার মধ্যে পাট, সুতা ও কাপড়ের কল ছিল প্রধান। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাট কল আদমদী জুট মিল। পাকিস্তানি আমলে শিল্প বা কারখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটি শাসকদের বৈষম্য বরঞ্চের শিকার হয়। তাহলে আমরা কি বললাম এখানে, আমাদের বাংলাদেশ যদিও কৃষিপ্রধান দেশ, গ্রাম ভিত্তিক দেশ, কিন্তু শিল্পের বিকাশ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে, আগেও 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি, এর আগেও এদেশে ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশে কলকারখানা ছিল। পাকিস্তান সৃষ্টির পূর্বে বা পূর্ব বাংলায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত আদমজি পৃথিবীর সর্ববৃহৎ শিল্প হলো আদমজি জুট মিল। আমরা ঢাকায় যাওয়ার পথে কাস্টর ব্রিজ পার হওয়ার পরে বাম দিকে এর অংশ আদমজি জুট মিল রাখে। বর্তমানে আদমজি জুট মিল নাই, সেটা বর্তমানে আদমজি ইপিজেড নামে পরিচিত। অথচ বাংলাদেশ স্বাধীনতা আগে পূর্ব পাকিস্তান আমলে শিল্প বা কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলের শাসকদের বৈষম্য বঞ্চনার শিকার হয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা উঠে। এই সময় আমাদের দেশের পাট শিল্প ছিল প্রধান, সেই সঙ্গে চা ছিল, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল, ইঞ্জিনিয়ারিং কারখানা। আমাদের দেশের এই বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠে থাকে। তার মধ্যে পাট, সুতা ও কাপড়ের কল ছিল প্রধান। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাট কল আদমজি জুট মিল। পাকিস্তানি আমলে শিল্প বা কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চল ছিল শাসকদের বৈষম্যের শিকার। 1971 সালের স্বাধীনতা বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা উঠে, যেমন পাট শিল্প, চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল, ইঞ্জিনিয়ারিং কারখানা। বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্পের বাংলাদেশে বিরাট সাফল্য অর্জন করেছে। মূলধন, উৎপাদন পরিমাণ ও কর্মী শাসনের সময়কে সংখ্যা ইত্যাদি বিস্তার করে কী হচ্ছে মূলধন। তাহলে আমরা আমাদের যে পৃথিবীর সর্ববৃহৎ পাট আদমজি জুট মিল ছিল, এখন সেটা জুট মিল নাই। কালের বিবর্তনে আমাদের বর্তমান এই দেশে এখন যে অবস্থা আছে সেটা হলো আদমজি ইপিজেড নামে পরিচিত। দেখো, উৎপাদন, মূলধন
এবং এই যে শিল্পটা কীভাবে নিতে হয়, উৎপাদন, মূলধন, উৎপাদনের পরিমাণ, শ্রমিকের মূলধন, উৎপাদনের পরিমাণ, শ্রমিকের সংখ্যা উপর নির্ভর করে শিল্পকে কয়েক ভাগে ভাগ করা যায়। কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা যে শিল্পটা, বাংলাদেশে যে শিল্পটা আছে, চা কি, পাট, চা, চিনি, বস্ত্র, সিমেন্ট, রেল, ইঞ্জিনিয়ারিং, এসব মূলধনের পরিমাণে আমি কত টাকা ইনভেস্ট করবো, কত টাকা ইনভেস্ট করবো, কি কত শ্রমিক লাগাবো, সেভাবে ডিপেন্ড করে আমাদের শিল্পগুলো একটা হলো বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। শিল্পের একটা হলো বৃহৎ শিল্প, আর আরেকটা হলো কুটির শিল্প। উৎপাদনের পরিমাণ, মূলধনের অবস্থান, শ্রমিকের সংখ্যা উপর নির্ভর করে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে, 1, 2, 3, 4 ভাগে ভাগ করেছে। প্রথম হলো বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, আর হলো কুটির শিল্প। তা আমরা এখন প্রথমে বৃহৎ শিল্প আলোচনা করবো। বৃহৎ শিল্প কীভাবে গঠিত হয়, বৃহৎ শিল্প করতে কী লাগে। রেল, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি হলো বৃহৎ শিল্প। পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি হলো বৃহৎ শিল্প। এইসব শিল্প প্রতিষ্ঠান প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এইসব শিল্প উৎপাদন ক্ষমতা অনেক বেশি। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। জাতীয় অর্থনীতি এই ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে কাজ করে এই শিল্প প্রতিষ্ঠান। ক্লিয়ার? তাহলে এটা কি বৃহৎ শিল্প করতে কী লাগবে? বৃহৎ শিল্প পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, এগুলো বৃহৎ শিল্প। মনে থাকবো তো? লিখতে হবে না, লিখে বইটা খুললে বইটা খুললে তোমরা দেখতে পারো, বলতে মুখস্থ করতে একবার মুখস্থ রাখবা ক্লিয়ারলি। যদি প্রশ্ন পরীক্ষা সারা প্রশ্ন জিজ্ঞেস করে ক্লাসে, বৃহৎ শিল্প কী কী? পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। এসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপক প্রয়োজন হয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। তারপর আসে আমরা মাঝারি শিল্প। মাঝারি শিল্প কি? যেসব শিল্প প্রতিষ্ঠানগুলো 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে। যে সকল প্রতিষ্ঠানগুলোতে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে, দেখছো? যেসব প্রতিষ্ঠান 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলো সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য হয়। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলোতে 1.5 কোটি টাকার উপর মূলধন লাগে,
উপর মূলধন লাগে 1.5 কোটি, অর্থাৎ 1.5 কোটি টাকার উপরে টাকা লাগবে। সেই সময় শিল্প কী কী? হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার চাহিদা পূরণ করে অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এই ধরনের শিল্প জাতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারপরে আসবে আমরা ক্ষুদ্র শিল্প, লাস্ট এরপরে আসবো আমরা ক্ষুদ্র শিল্প। মাঝারি শিল্প ছিল 1.5 কোটি টাকার উপরে আর ক্ষুদ্র শিল্প 1.5 কোটি টাকার নিচে। মাঝারি শিল্প ছিল 1.5 কোটি টাকার উপরে আর ক্ষুদ্র শিল্প 1.5 কোটি টাকার নিচে। 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে কারখানা শিল্প প্রতিষ্ঠান তাকে বলা ক্ষুদ্র শিল্প ধরা হয়। চাল কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এগুলো ক্ষুদ্র শিল্প। তাহলে প্রথমে এগুলো বৃহৎ শিল্প ছিল পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল ইঞ্জিনিয়ারিং। তারপরে হলো মাঝারি শিল্প ছিল কি? হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক ও কোল্ড স্টোরেজ। তারপর ক্ষুদ্র শিল্পগুলো কী হলো? চাল কল, ছোটো ছোটো জুতার বা প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি। এখন আমরা কুটির শিল্প, যে শিল্প আমাদের মারা বাইরা নিজের ঘরে বসে করতে পারে, সেগুলো কুটির শিল্প। এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরা করে থাকে। এখানে অন্য লাগে না, নিজে বা তার পরিবারের সদস্য মিলে এই কাজ করে থাকে। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প কী বলছে? এই শিল্পের উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরা করে থাকেন। আমাদের দেশে তাঁত শিল্প, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত, কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ। এখন দেখো আমাদের বর্তমানে অনেক শিক্ষিত মারা বাসায় বসে বুড়ির কাজ করে, প্রিন্টে কাজ করে, শাড়িতে পাঞ্জাবিতে কাজ, এটা করে শিল্প। বাঁশে কাজ করে, অনেকে লোকেরা বাসে কাগজ কিনে কাগজ ঠোঙ্গা বানিয়ে দোকান দেওয়া হয়। নিজের বাইরে করবে লাগে না, নিজেরাই নিজে বা নিজে তার পরিবারের লোকেরাও এটার উদ্যোক্তা। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যার এই শিল্প অংশ একটি দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়েছে। কুটির শিল্প জাতীয় অর্থনীতি অনেক অবদান রাখে। কারণ আমরা আমাদের যে শিল্পগুলো পাকিস্তান ব্রিটিশ পিরিয়ড থেকে, ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের শিল্পে আস্তে আস্তে প্রসার করে। সেই শিল্প বর্তমানে আসতে ধাপ ছিল, একটা ছিল বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। এই শিল্পগুলো আমাদের জাতীয় নিজের দেশের অর্থনীতির চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা হয়, জাতীয় অর্থনীতিতে অনেকটা অবদান রাখে। তাহলে আমরা এখন আমরা আগে ফিরে যাই আমাদের প্রথম দেখে। আমরা যখন যাব আমাদের বাংলাদেশের অর্থনীতির, বাংলাদেশের গ্রাম ও শহরের আনুষ্ঠানিক কাজ, এই কাজগুলো কিন্তু এই আনুষ্ঠানিক কাজ না। এই যে শিল্পগুলোতে মজুরি নির্ধারণ করা হয় এবং ট্যাক্সের আওতায় আনা হয়, এগুলো আনুষ্ঠানিক কাজ। আর আমরা কাজ অর্থনীতি দুটো বললাম, একটা আনুষ্ঠানিক, একটা আনুষ্ঠানিক। যে কাজের পূর্ব মজুরি নির্ধারণ করা যায় না, ট্যাক্সের আওতায় আনা হয় না, সেগুলো আনুষ্ঠানিক কাজ। আর আনুষ্ঠানিক কাজ হলো যেটা দিয়ে বেতন নির্ধারিত করা হয় এবং ট্যাক্সের আওতায় আনা, সেগুলো আনুষ্ঠানিক কাজ। ক্লিয়ার? আমরা তাহলে বাংলাদেশ শিল্প গ্রামে এবং শহরে দূরে পাইলাম, বাংলাদেশ শিল্প অবস্থা পাইলাম। এখন আমাদের বাংলাদেশ অর্থনীতি শিল্প অবদানটা দেখবো আমরা। শিল্পের প্রকারটা দেখলাম, শিল্প কয় প্রকার, গঠন করতে কী মূলধন কী লাগে। এখন বাংলাদেশ শিল্পের অবদানটা কী, আমাদের অর্থনীতিতে, জাতীয় অর্থনীতি শিল্প কী অবদান রাখে, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান কী? বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান। নগরের বিস্তার ও মানুষের জীবন বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাদ্য, বস্ত্র, ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়াও আমাদের জীবন আজ অচল। আমাদের উন্নয়নশীল দেশের অর্থনীতি করতে গেলে যে যা লাগে, নগর বিস্তারের ফলে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, সেখানে জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়াও আমাদের জীবন অচল। আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি।
কৃষির পর দেশের বিরাট সংখ্যক মানুষ জীবিকার সংস্থান এই শিল্প খাতের থেকে। এর অভাবে দেশের বেকারত্বের হার অনেক বেড়ে যেত। সাম্প্রতিককালে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসার লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থান সুযোগ করে দিয়েছে। এটি দেশের সামাজিক অগ্রগতিতে বিরাট ভূমিকা রেখেছে। শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহ করে তুলেছে। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার দেশের গণ্ডি ছড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্যোগ করেছে। দেখো, আমরা আমাদের এতক্ষণ যে পড়লাম আনুষ্ঠানিক অর্থনীতি, সেই অর্থনীতির বাংলাদেশের শিল্পে যে অবদান রাখে, শিল্পের বাংলাদেশের অর্থনীতির শিল্পের অবদানটা কীভাবে রাখতেছে। নগর উন্নয়ন হচ্ছে, দেশ আস্তে আস্তে জনসংখ্যা জীবন মান উন্নয়ন করতে গেলে যে লাগে জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী, এগুলো কোথেকে আসে? শিল্পের মধ্যে আসে। শিল্পগুলো করতে গেলে মানুষের শিক্ষিত হতে হয়, অর্থাৎ শিল্পের সাথে মানুষকে শিক্ষিত উদ্যুত করতেছে। তাহলে শুধু শিল্প একদিকে জাতিকে উন্নত করতেছে না, জাতিকে শিক্ষিত হার বাড়ছে। তাহলে এখন এই আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে উদ্যোগ করেছে। আমরা উন্নয়নশীল দেশের পথে হাঁটতেছি। এখন আমাদের শিল্প এখন অনেক উন্নত। আমাদের ওষুধ শিল্প বাইরে রপ্তানি হচ্ছে, আমাদের পোশাক শিল্প, গার্মেন্টস শিল্পে আমাদের দেশের বাইরে রপ্তানি হচ্ছে। হাজার হাজার লাখ লাখ শ্রমিক কাজ করতেছে আমাদের এই গার্মেন্টস শিল্পে। অর্থাৎ বেকারত্ব দূর হচ্ছে, আমাদের জনজীবন অর্থনীতি প্রবৃদ্ধি যাচ্ছে। বাংলাদেশের শিল্প ভবিষ্যৎ সম্বন্ধে এখন এই যে আমরা অবদানটা, এগুলো এখন বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভবিষ্যৎ কী আসতে পারে, বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্বন্ধে কী আছে? বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশে একটি কৃষি সম্ভাবনার দেশ। এদেশে রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরি, দক্ষ অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগে করতে আগ্রহ হয়। দেখো কি সহজ সরল শ্রমিক। এদেশে একটি শিল্প সম্পন্ন দেশ, এদেশে রয়েছে বিরাট জনসম্পদ। সেই জনসম্পদ অপেক্ষাকৃত কম মজুরিতে বিদেশি আমাদেরকে খাটাচ্ছে। আমাদের যে ইপিজেডগুলোতে, এক্সপোর্ট জেলগুলোতে অল্প শ্রমে হাজার হাজার শ্রমিক কাজ করতেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্পের স্থাপনে বিনিয়োগে আগ্রহ হচ্ছে। গার্মেন্টস শিল্প এই একটি বড় উদাহরণ। বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশের এককভাবে যৌথ অংশীদারিত্বে গার্মেন্টসের কারখানা স্থাপন করছে। এদেশে তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে। গার্মেন্টস ছাড়াও অন্যান্য শিল্পের বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী দেখাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এই এখন নতুন একটা শব্দ আসছে, রপ্তানি প্রক্রিয়াকরণ জোন, প্রক্রিয়াকরণ এলাকা। তুমি জানো এটা কি? রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এটাকে আমরা সহজে অনেক বলি ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। এসব পদক্ষেপ পরে আগামীতে দেশের নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশের অনেক তাদের অর্জিত অর্থ দেশি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে আগ্রহ হচ্ছে। যারা আমাদের দেশের অর্থনীতি বা মাল্টিমিলিয়ন লোক বাইরে থাকে, তারা বিদেশি অর্থ আমাদের দেশে অর্থ বিনিয়োগ, শিল্পে অর্থ বিনিয়োগ করবে। করার ফলে আমাদের দেশের উন্নয়ন হবে, শ্রমিকরা দক্ষ শ্রমিকদের কাজে লাগবে। এভাবে বাংলাদেশে একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। এর ফলে শুধু যে দেশের দারিদ্র্য হ্রাস ও বেকার সমস্যার সমাধান হবে তাই নয়, সাধারণত মানুষের আর্থিক অবস্থা উন্নয়ন, জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে। তাহলে আমরা আমাদের যে এই অর্থনৈতিক খাতটা আনুষ্ঠানিক খাতের পরে বাংলাদেশের অর্থনৈতিক কী অবস্থা, কী শিল্প বাংলাদেশে গড়ে আছে, আস্তে শিল্প কর্মকার কী, বাংলাদেশি শিল্প অর্থনৈতিক ভবিষ্যৎ সম্বন্ধে কী হবে আমরা সব জানলাম। আমরা যদি এখান থেকে প্রস্তুত নিজেরা পড়ে নিজে প্রশ্ন ঠিক করবা। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের আমদানি রপ্তানি কী হয়, এক্সপোর্ট ইম্পোর্ট সম্বন্ধে নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা পুনরায় যাচ্ছি। আমরা এত কী আলোচনা করলাম যে এখানে অনেকগুলো প্রশ্ন আসবে। অর্থনৈতিক প্রক্রিয়া কাকে বলে, অর্থনৈতিক কয় প্রকার কী, উন্নয়নশীল উন্নত দেশ কাকে বলে, এক্সপোর্ট প্রসেসিং জোন বলতে কী বোঝায়, বাংলাদেশ সরকার অর্থনীতির জন্য কী করেছে, পৃথিবীর সর্ববৃহৎ পাটকলের নাম কি, সে বাংলাদেশের কোন জেলায় অবস্থিত, আমরা বলতে পারবো। তাহলে স্নেহের ছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় তোমাদের বইটা পড়বে। বইটা পড়ে প্রত্যেকটা পার্ট 1, 2 থেকে নিজেরা প্রশ্ন রেডি করবে। নিজে প্রশ্ন রেডি করে নিজে উত্তর করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি প্রশ্ন করবা।
তোমরা তো আমার নাম্বার মোবাইল নাম্বার জানো, 01716165869। নিজেদের প্রশ্ন করবা, প্রশ্ন করে উত্তর না পাইলে যদি কোনো সমস্যা হয় আমাকে আমার 017161658 নাম্বারে ফোন দিবা, আমাকে জিজ্ঞেস করবা। পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। আমরা পরবর্তী এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের রপ্তানি সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ। সবাই নিয়মিতভাবে বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে হবে না। যদি এখন তো প্রয়োজন বাইরে তো হয়, মাস্ক পরিধান করে মাস্ক